হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আজকে আমরা ডাব্লিউবিএইচ টেস্ট পেপারের 6 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের সলিউশনগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম প্রশ্ন ছিল যে সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে। তাহলে এটার অ্যান্সার আমাদের কি হবে না, অবলোহিত রশ্মি। এবার 2 নম্বর প্রশ্ন ছিল যে পাশের চিত্রে যে পি বিন্দুর স্থান ক্যালভিন স্কেলে কত হবে। তাহলে অ্যান্সার হবে 0 ক্যালভিন। 13 বাষ্প ঘনত্ব বিশিষ্ট হাইড্রোকার্বনটি কোনটা হবে। দেখো, বাষ্প ঘনত্ব দেওয়া আছে, তাহলে এম সমান আমরা কি জানি, আণবিক ভর সমান 2 গুণিত বাষ্প ঘনত্ব। তার মানে এমটা কত হওয়া উচিত, 2 গুণিত 13 মানে 26 হওয়া উচিত। তাহলে এদের দেখো কার 26 হবে, দেখো কার্বনের কত হয়, 12 গুণিত 2 24, আর হাইড্রোজেনের 1 গুণিত 2। তাহলে 12 গুণিত 2 প্লাস হাইড্রোজেনের কি হয় 1 গুণিত 2। তাহলে এখানে হয়ে গেল 12 দুগুণে 24 আর 2 মানে কত 26। তাহলে এটার সাথে এটা ম্যাচ করছে, তাহলে এখানে অ্যান্সার হবে C2H2। এরপর দেওয়া আছে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে 36 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তো আমাদের সবসময় এই ফর্মুলাটা মনে রাখতে হবে, আলফা সমান বিটা/2 সমান হয় গামা/3। এটাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, এটাকে আয়তন প্রসারণ গুণাঙ্ক, আর এটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমাদের চেয়েছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর দেওয়া আছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে আলফার সাথে গামার কি রিলেশন আছে দেখো, না আলফা সমান হয় গামা/3। তো গামার মান কত দেওয়া আছে দেখো, 36 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড বাই 3 করলে কত হবে, 3×12 = 36। তাহলে অ্যান্সার হবে 12 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট বলেছে মায়োপিয়া ত্রুটি দূর করতে চশমায় কি ব্যবহার করা হবে, না অবতল লেন্স, মানে হ্রস্ব দৃষ্টির কথা বলা হচ্ছে। একটি উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে এফ, এটিকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যের কি কোনো পরিবর্তন হবে, না হবে না, এটা আগেও করেছি প্রশ্নটা, তাহলে অপরিবর্তিত থাকবে। 240 ভোল্ট 60 ওহম বাতির রোধ, এটাও আগে করা হয়েছে। ফর্মুলাটা কি, না রোধ বের করানোর ফর্মুলা আর সমান v²/p। তাহলে দেখো ভোল্টেজ কত দেওয়া আছে 240, তাহলে 240 ইন্টু 240, আর ওয়াটেজ বা ক্ষমতা কত দেওয়া আছে 60, তাহলে 60×4 এটা গুণ করলে আসবে 960 ওহম। তাহলে অ্যান্সার হবে অপশন সি। নেক্সট আছে আর্থ তার ব্যবহার করা হয় কিসের জন্য, না অ্যান্সার হবে নিরাপত্তার জন্য। 1.9 বলেছে যে ভর বিচ্যুতি পরিমাপ করা হয় নিচের কোন সমীকরণ থেকে। তাহলে অ্যান্সার হবে প্রত্যাশিত ভর থেকে যদি আমরা প্রকৃত ভর বাদ দিই তাহলে আমরা কিন্তু ভর বিচ্যুতি নির্ণয় করতে পারবো। নেক্সট প্রশ্ন আছে মেন্ডেলিফের পর্যায় সূত্রের ভিত্তিটা কি ছিল, কার উপর ভিত্তি করে মেন্ডেলিফ পর্যায় সূত্রটা তৈরি করেছে, মানে অ্যান্সার হবে পারমাণবিক ভর। যে অণুটিতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই, মানে সবগুলোই আমাদের থাকবে বন্ধন ইলেকট্রন জোড়, তাহলে কার ক্ষেত্রে নেই, না অ্যান্সার হবে অ্যাসিটিলিন। সিইউ ধাতুর তড়িৎ পরিশোধনের সময় অ্যানোড মাডে যে ধাতুটি অনুপস্থিত থাকে, কোন ধাতুটা অনুপস্থিত থাকে, না লোহা। না যে যে অ্যানোড মাডে যে সমস্ত ধাতুগুলো থাকে সবগুলো কিন্তু দামি ধাতু থাকে, তো লোহা কিন্তু থাকে না। বাকি প্ল্যাটিনাম থাকে, সোনা থাকে, রূপো থাকে, সমস্ত দামি ধাতুগুলো বা মুদ্রা ধাতুগুলো থাকে। অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে কি ব্যবহার করি, না অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে আমরা পোড়া চুন ব্যবহার করি। বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকর ধাতুটি কি, তাহলে অ্যান্সার কি হবে, না ডুরালুম। এরপরে আছে যে সমগণীয় শ্রেণীর যৌগগুলির ক্ষেত্রে কি দেখা যায়, না সমগণীয় যে সমস্ত শ্রেণীগুলো হয় তাদের কি হয়, কার্যকরী যে মূলকটা থাকে সেগুলো হচ্ছে সেম হয়, মানে একই কার্যকরী মূলক যুক্ত হয়। এবার বলেছে একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। জৈব গ্রিনহাউস গ্যাস আমরা কি লিখতে পারি, না মিথেন বা CH4। সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীটি কি হবে, না সিলিকন। মিথেন হাইড্রেটের সংকেত বা ফায়ার আইস আগুনে বরফ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মিথেন হাইড্রেটের সংকেত হবে 4CH4, 23H2। আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি বনাম পি লেখচিত্রটা কিরকম হবে, না পিভি বনাম পি লেখচিত্রটা হবে এদিক বরাবর আমরা জানি পিভি লিখতে হয়, আর এদিকে হয় পি। তাহলে পিভি বনাম পি লেখচিত্রটা হয় পি অক্ষের সমান্তরাল। সত্য বা মিথ্যা লেখো, একই চাপ ও উষ্ণতায় সমান আয়তন অক্সিজেন আর CO2 গ্যাসের অণুর পরমাণুর সংখ্যা কি সমান হবে, না, তাহলে এটা হবে মিথ্যে। কোন পদার্থের কেবলমাত্র একটি প্রসারণ গুণাঙ্ক, মানে তিনটে প্রসারণ গুণাঙ্ক আমরা জানি,
দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে কেবলমাত্র একটি প্রসারণ গুণাঙ্ক কোন পদার্থে থাকে? গ্যাসীয় পদার্থে। তাহলে এদের কি সেটা? না আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে অ্যান্সার হবে গ্যাসীয় পদার্থ। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি হবে? না ডিগ্রি সেন্টিগ্রেড, ইনভার্স লিখতে পারো বা পার ডিগ্রি সেন্টিগ্রেড লিখলেও হবে। সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত হয়? না অসীম বা ইনফিনিটি বলতে পারি, বা বাংলায় যদি লিখো তাহলে লিখবে অসীম। আলোর কোন ধর্ম মাধ্যম পরিবর্তন হলে অপরিবর্তিত থাকে? এটাও কিন্তু রিপিটেড প্রশ্ন। তাহলে অ্যান্সার কি হবে? কম্পাঙ্ক। একটি অর্ধপরিবাহীর নাম, তাহলে কি হবে অর্ধপরিবাহীর নাম? জার্মেনিয়াম বলতে পারো বা সিলিকন বলতে পারো, যা খুশি বলতে পারো। তাহলে জার্মেনিয়াম হতে পারে। দুটি 4 ওহম রোধকে যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়, তুল্য রোধ কি হবে? সমান্তরাল সমবায়ে তুল্য রোধ আর প্যারালাল সমান কি লেখা হয় বলতো? না R1 R2 বাই কি হয়? R1 প্লাস R2, অর্থাৎ রোধ দুটির গুণফল বাই রোধ দুটির যোগফল। তাহলে এখানে কি কি আছে? 4 ওহম রোধ আছে, তাহলে 4 গুণিত 4 বাই 4 প্লাস 4, অর্থাৎ কি হবে? 4 4 16 বাই 8, কাটাকাটি করলে 2 ওহম হবে কিন্তু এদের তুল্য রোধ। তাহলে অ্যান্সার লিখবে 2 ওহম। ভর ও শক্তির তুল্যতা সমীকরণ লেখো এবং ব্যবহৃত চিহ্নগুলির নাম। তাহলে আইনস্টাইনের সূত্রটা আমরা জানি যে E ইকুয়াল টু mc স্কোয়ার। তাহলে E মানে কি? এখানে এনার্জি বা শক্তির কথা বলা হচ্ছে। m হচ্ছে কি? ভর, বস্তুর ভর, এবং c হচ্ছে শূন্যস্থানে আলোর বেগ। শূন্যস্থানে আলোর বেগ। এবার দেখো এখানে দেওয়া আছে কয়েকটা শূন্যস্থান পূরণ। 92U238 প্লাস 0N1 একটা নিউট্রন দিয়ে আঘাত করা হচ্ছে, তাহলে সেটা ভেঙে গেল দুটোতে। তাহলে নিচে যদি দেখো পারমাণবিকতা দেখো 54 আর 38 যোগ করলে কত হয়? 92। তাহলে উপরটা ঠিক আছে। উপরে দেখো 134 আর 100 করলে 234, আর এখানে আছে 238। তাহলে কি হবে এখানে? তাহলে 238 আর 39, মানে এখানে তোমাকে দিতে হবে 5টা নিউট্রন দিতে হবে। কারণ এখানে দেখো 238 আর 1 39 হবে কি করে? এখানে তো 34, মানে আর 5টা নিউট্রন তোমার লাগবে। তাহলে 5 0N1। এবার বলেছে যে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলানো। তেজস্ক্রিয় ক্ষার ধাতু কি হবে? তেজস্ক্রিয় ক্ষার ধাতু, না তেজস্ক্রিয় ক্ষার ধাতু বলতে পারি ফ্রান্সিয়াম। অ্যালুমিনিয়ামের আকরিক কি হতে পারে? অ্যালুমিনিয়ামের আকরিক হবে ডুরালুমিন। এক্ষুনি করা হলো, বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত হয়। বিরল মৃত্তিকা মৌল এখানে কি হবে? বিরল মৃত্তিকা মৌল, না অপশন 1 লুটেসিয়াম। লোহার আকরিক কি হবে? রেড হেমাটাইট। একটি পোলার দ্রাবক বা বাংলায় যেটাকে বলা হয় ধ্রুবীয় দ্রাবক কি হবে? না ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় সর্বদাই কিন্তু তড়িৎদ্বৈত যৌগ, মানে আমরা জলকে বলতে পারি। নেক্সট হচ্ছে সমবায়বতা বলতে কি বুঝো? তাহলে এটা তোমরা এই চ্যাপ্টারে পেয়ে যাবে জৈব রসায়নে। এবং সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি মৌলিক অণু কি হবে? HC ট্রিপল বন্ড CH, অ্যাসিটিলিন বলে দাও। দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি তড়িৎযোজী যৌগ। তড়িৎযোজী যৌগ কি হবে? সাধারণ লবণ বা NaCl। এবং সমযোজী যৌগ কি হবে? জল। একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম কি হবে বলতো? ভিনিগার বলতে পারো বা অ্যাসিটিক অ্যাসিড। এর সংকেত কি হবে? না CH3COOH। লোহার উপর নিকেলের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করবে? না সামান্য বোরিক অ্যাসিড মিশ্রিত, সামান্য কি ব্যবহার করবে? না সামান্য বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট। নিকেল সালফেট, নিকেল সালফেটের জলীয় দ্রবণ। পটাশিয়াম আর্জেন্টো, আর্জেন্টো মানে আর্জেন্টাম থেকে এসেছে। আর্জেন্টাম কার নাম হয়ে থাকে? ল্যাটিন নাম, না আমাদের রূপো বা সিলভারের। তাহলে এখানে কি ব্যবহার করা হবে কোন ধাতুর প্রলেপের জন্য?
এটা ব্যবহার করা হবে এজি, বা বাংলায় যদি বলো সিলভার। ধাতব সোডিয়ামের সঙ্গে ইথানলের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হবে, এটাও আমাদের কিন্তু রিপিটেড কোশ্চেন। তাহলে এটা অ্যান্সার হবে হাইড্রোজেন গ্যাস। কার্বন নেই এমন একটা কার্যকরী মূলক। তাহলে কার্বন নেই এমন একটা কার্যকরী মূলক কি হতে পারে না, আমি বলতে পারি ওএইচ মূলক। একটি প্রাকৃতিক পলিমার কি হতে পারে, সেলুলোজ। আর কি হতে পারে, প্রোটিন। এগুলো সমস্তটাই প্রাকৃতিক পলিমারের উদাহরণ। এবার কোনো জ্বালানি তাপন মূল্য বলতে কি বোঝো, পরিবেশের ভাবনা চ্যাপ্টারে পেয়ে যাবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করা হলে এর চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয়। তো গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? তাহলে দেখো কি কি দেওয়া আছে। 3 দশমিক, তাহলে T1 সমান বলে দেওয়া আছে আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে কত ক্যালভিন, 273 ক্যালভিন। এবং প্রাথমিক যে আয়তন সেটা ভি ছিল, এবং প্রাথমিক যে চাপ ছিল সেটা পি ছিল। এবং দ্বিতীয় ক্ষেত্রে কি হলো, P2 যেটা সেটা দ্বিগুণ করে দিয়েছি, এবং আয়তন যেটা সেটাও আমরা দ্বিগুণ করে দিয়েছি। তাহলে অন্তিম উষ্ণতার কি চেঞ্জেস আসবে, তাহলে ফর্মুলাটা কি হবে না, P1V1/T1 সমান হবে P2V2/T2। और টি টু সমান কি বলতে পারি, টি টু সমান বলতে পারি যে P2V2/P1V1 ইন্টু T1 বলতে পারি। তাহলে এবার প্রত্যেকের মান বসাও, P2-র মান কত 2P, V2-র মান কত 2V, P1-এর মান কত P, V1-এর মান কত V, T1-এর মান কত 273। তাহলে ক্যান্সেল PP VV, তাহলে 4 গুণিত 273 মানে কত ক্যালভিন হচ্ছে, 4 গুণিত 273 মানে এটা আসলে গুণ করলে 1092 ক্যালভিন। নেক্সট বলেছে, তাহলে এটার অ্যান্সার আমরা করলাম, অন্তিম উষ্ণতা হবে 1092 ক্যালভিন। নেক্সট বলেছে এসটিভিতে 0.64 গ্রাম একটি গ্যাসের আয়তন তোমাকে দেওয়া আছে 11.2 লিটার। গ্যাসটির মোলার ভর নির্ণয় করতে বলেছে। মোলার ভর মানে এম বা আণবিক ভর বের করার কথা বলা হচ্ছে। তাহলে কিভাবে লিখবে, দেখো না, লিখবে যে এসটিপিতে 0.64 গ্রাম একটি গ্যাসের আয়তন 11.2 লিটার। এটা দেওয়া আছে, তাহলে আমি কি লিখতে পারি যে 11.2 লিটার আয়তনের ভর 0.64 গ্রাম। তাহলে 1 লিটার আয়তনের ভর কত হবে, 0.64/11.2 গ্রাম। এবং এখানে আমাকে বের করতে হবে আণবিক ভর, মানে 22.4 লিটারে তোমাকে বের করতে হবে, কত হবে 0.64/11.2 ইন্টু 22.4 লিটার। তাহলে এটা 2-এ কাটলো, আর 2-এর সাথে এটা গুণ করলে অ্যান্সার আসছে 1.28 গ্রাম। তাহলে মোলার ভর কত হবে না 1.28 গ্রাম। তাহলে এটাই হবে অ্যান্সার। এবার বলেছে বিক্ষেপণের দরুন ছড়িয়ে পড়া রেলের যে সূত্রটা মনে করো, I প্রপোর্শনাল টু 1/λ⁴, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের সাথে বিক্ষেপণ কি সম্পর্ক, চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। প্রিজমে সাদা আলোর বিচ্ছুরণে একবর্ণী আলো মানে কি, মনোক্রোমেটিক লাইট। যার একটাই বর্ণ সে প্রিজম কর্তৃক প্রতিসরণের পর বিভিন্ন বর্ণে বিশ্লিষ্ট তো হবে না, তাই জন্য এটা আলো চ্যাপ্টারে দেখে নেবে। ফিউজ তার পেয়ে যাবে তো চলতড়িৎ চ্যাপ্টারে। সব থেকে স্থিতিশীল কেন দেখবে, যার লাস্টে হচ্ছে অক্টেট পূর্ণ থাকবে সে সবচেয়ে বেশি স্থিতিশীল হবে। তারপরে চিত্রের সাহায্যে CO2 লুইস ডট গঠন দেখাবে। CO2 লুইস ডট নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আর বন্ধন ইলেকট্রন জোড়া, ওটা লুইস ডট গঠনের সাহায্যে দেখাতে পারবে। এ আর বি মৌলের পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে 17 আর 19। মৌল দুটির যোজ্যতা নির্ণয় করো তাদের দ্বারা গঠিত যৌগের সংখ্যা।
তাহলে দেখো এ মৌলের দেওয়া আছে 17 আর বি মৌলের দেওয়া আছে 19। তাহলে এর যদি আমি ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে কি লিখবো বলো তো, 2 8 7। আর এর ইলেকট্রন বিন্যাস লিখলে 2 8 8 আর 1। তাহলে বলো সর্বস্থ কক্ষে 7 আছে মানে কি, সে বলে দিয়েছিলাম যদি 3-এর অধিক থাকে তাহলে সে হবে কিন্তু অধাতু, আর 1 2 3 থাকলে সে হবে ধাতু। তাহলে ধাতু আর অধাতু মিলে কি বন্ধন গঠিত হয়? অবশ্যই তড়িৎযোজী বন্ধন গঠিত হয়। এবার বলে সেই যোজ্যতা কি হবে? এ মৌলের যোজ্যতা কি হবে বলতো, এ 7টা আছে, এ চাইবে একটা গ্রহণ করতে, তার মানে এর যোজ্যতা হবে 1। যোজ্যতা 1। আবার এ হচ্ছে কি আছে, একটা আছে, সে বলবে এ তুই বেরিয়ে যা, ছেড়ে দিতে চাইবে, তাহলে এরও কি হবে, যোজ্যতা 1। এ একটা ছাড়তে চাইবে আর ও একটা কিন্তু গ্রহণ করতে চাইবে। তাহলে বলেছে এই দুটো দ্বারা গঠিত যে যৌগটা হবে তার সংকেত কি হবে। তো দেখো স্বভাবতই ধাতুকে আমরা সামনে লিখি, অধাতুকে পরে লিখি। তাহলে বি এর যোজ্যতা 1, এর যোজ্যতা 1। তাহলে কি হবে বলতো, বি এ। তাহলে যে সংকেতটা হবে সেটা হচ্ছে বি এ, এবং যৌগটা হবে তড়িৎযোজী যৌগ। তাহলে হয়ে গেল আমাদের 3.6। উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে, দেখো এটা আরো রিপিট হয়েছে, বহুবার রিপিট হচ্ছে, একদম সুপারস্টার কোশ্চেন। মনে করো পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়াটা ওটা দিতে হবে। থার্মিট মিক্সচার, চাটনি বা টক জাতীয়, এটা কালকেও আমরা দেখেছিলাম। পিভিসি বা টেফলনের মনোমার, এটা তো আসছেই কোনো না কোনো এতে। পিভিসির মনোমার কি লিখবে, ভিনাইল ক্লোরাইড, আর টেফলনের কি হবে, টেট্রা ফ্লুরো ইথিলিন। এবং CH3CH2OH থেকে, মানে হচ্ছে ইথানল থেকে ইথিলিন পেতে গেলে কি করতে হবে, গাঢ় H2SO4 লাগবে। আর আমার লাগবে 170 ডিগ্রি সি, 170 ডিগ্রি সি তাপমাত্রা, ব্যাস, দিলেই হয়ে যাবে। বয়লার চার্লসের সূত্র, সমন্বয় সূত্রটা প্রতিষ্ঠা করতে হবে। গ্যাসের আচরণ চ্যাপ্টারে পেয়ে যাবে। কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশালে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে, তার একটা সমীকরণ দিতে বলেছে। তাহলে বলেছে যে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে দেখো কিভাবে করব, না এটা আমাদের 4.2 এর কোশ্চেন। কি লিখবো, CaCO3 প্লাস 2HCl, সেখান থেকে হবে CaCl2 প্লাস CO2 প্লাস H2O। তাহলে ক্যালসিয়াম কার্বনেটটা তো জানোই যে এটা হয় 40 প্লাস কার্বনের কত 612 প্লাস 16 × 3 = 48, টোটালটা যোগ করলে আমার আসবে 100 গ্রাম। আর CO2টা কত আসবে বলো, CO2টা আসবে কিন্তু 44 গ্রাম। অর্থাৎ এখানে আমি কি লিখতে পারি, না 44 গ্রাম CO2 পেতে ক্যালসিয়াম কার্বনেট আমার কতটা লাগছে, না 100 গ্রাম, 100 গ্রাম CaCO3 লাগছে। তাহলে 1 গ্রাম CO2 তৈরি করতে আমার কত লাগবে, 100/44 গ্রাম। আর আমার লাগবে 66 গ্রাম CO2 প্রস্তুত করতে কত লাগবে, 100/44 ইন্টু 66। তো 11 4 44, 11 6 66, 4 25 100, 25 6 150, তাহলে 150 গ্রাম আমার লাগবে। তারপরের প্রশ্ন দেখো, যে যদি 4.5 গ্রাম জলকে সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করানো হয় এনটিপিতে কত আয়তনের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে এটা লিখো, অথবা তাহলে এটার অ্যান্সার কিভাবে হবে, না বিক্রিয়াটাকে লিখো 2Na প্লাস 2H2O সমান কি লেখা হয়, 2NaOH প্লাস H2। তাহলে সোডিয়ামের কত হবে, 2 23
2 23-এ আমাদের হবে 46 গ্রাম। আর জল আসছে এটায় 2 গুণিত তোমার হবে হাইড্রোজেন 1 গুণিত 2 প্লাস অক্সিজেনের 16, মানে এটা হয়ে যাবে 16 2 18 গুণে 36 গ্রাম। আর NaOH-টা আসছে 2 ইন্টু 23 প্লাস অক্সিজেনের 16 প্লাস হাইড্রোজেনের 1, মানে মোট আসছে এটা থেকে 80। আর হাইড্রোজেন তো 22.4 লিটার আয়তন, 1 মোল আছে মানে 22.4 লিটার। তাহলে কিভাবে লিখবো না 36 গ্রাম জল থেকে কতটা হাইড্রোজেন পাচ্ছি আমরা না 22.4 লিটার। তাহলে 1 গ্রাম জল থেকে কতটা পাওয়া যাবে না 22.4 বাই 36। আমাকে প্রশ্নে জিজ্ঞেস করেছে 4.5 গ্রাম জল থেকে কতটা পাওয়া যাবে, তাহলে 22.4 বাই 36 ইন্টু 4.5। তাহলে এটার একটা 10 নামলো, এটার একটা 10 নামলো। এবার কাটাকাটি করো, কি হবে 9 4 36, 9 5 45, 5 2 10। 2 দিয়ে কাটো এটাকে, 2 1 2, 2 1 2, 2 2 4। আর যাবে হচ্ছে 4 2 8, 4 8 32। তাহলে 28/10 মানে আমি লিখতে পারি 2.8 লিটার। তাহলে 2.8 লিটার মতো পাওয়া যাবে। তাহলে বলেছে কত আয়তনের হবে, তাহলে অ্যান্সার লিখবে 2.8 লিটার। বরফকে কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে রাখলে তা সহজে গলে যায় না কেন? পড়বে দ্বিধা তাপপাত কাকে বলে? একই চ্যাপ্টারের প্রশ্ন। তাপের ঘটনাসমূহ, তরলের প্রকৃত প্রসারণ ওখানে পাবে। গ্রীষ্মকালে দুপুরে আরাম বোধ হয় কেন? রৈখিক বিবর্ধনের একক কি? আতস কাচ কি ধরনের লেন্স? উত্তর লেন্স বিপদ সংকেত হিসেবে কি হবে? লাল। কোন লেন্সকে অপসারী লেন্স বলে? অবশ্যই অবতল। চিত্রের সাহায্যে দেখাবে। এই যে এরকম একটা অবতল লেন্স থাকবে, এটা এরকম প্রধান ছেদ, আলো এরকম পড়বে দিয়ে এরকম, এই যে এগুলোকে বলা হয় থাকে লেন্সের অপসারী ক্রিয়া। এর ছবিটা দেখবে বইতে পেয়ে যাবে। নেক্সট হচ্ছে কোনো বস্তুর, দেখো কোনো বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার, উত্তল লেন্সের সামনে 2 সেমি দূরত্বে থাকে এবং 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল। মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য কিন্তু 10 সেমি এবং 2 সেমি দূরত্বে রেখে পাওয়া গেল এবং বস্তুর দৈর্ঘ্য 5 সেমি। তাহলে দেখো কি কি দেওয়া আছে। 4.5, তো আমরা লিখতে পারি কি না H1 সমান 5 সেমি, মানে বস্তুর যে দৈর্ঘ্যটা দেওয়া আছে 5 সেমি। এবার ডিস্টেন্স কত দেওয়া আছে, বস্তুর যে ডিস্টেন্সটা দূরত্ব কত দূরত্বে আছে না ইউ এর মান দেওয়া আছে 2 সেন্টিমিটার। প্রতিবিম্বের ডিস্টেন্স কত দেওয়া আছে, প্রতিবিম্বের দূরত্ব কত দেওয়া আছে, প্রতিবিম্বের দূরত্ব সেটাকে আমরা ভি বলতে পারি। ভি সমান হচ্ছে কত আমাকে বের করতে হবে। আর প্রতিবিম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রতিবিম্বের দৈর্ঘ্য H2 সমান 10 সেন্টিমিটার, এটা দেওয়া আছে। তাহলে রৈখিক বিবর্ধন এম দিয়ে প্রকাশ করি। রৈখিক বিবর্ধন সমান আমি কি লিখতে পারি, H2/H1 হতে পারে, মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, এটাও লেখা হয়। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত 10 আর বস্তুর দৈর্ঘ্য কত 5, তাহলে রৈখিক বিবর্ধন কত পেলাম 2। দুটো সমজাতীয় রাশির অনুপাত হয়, কোনো একক নেই। তো এরপরে নেক্সট আবার কি লেখা হয়, এম সমান লেখা হয় তাকে বস্তু প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু দূরত্ব। তো প্রতিবিম্বের দূরত্ব আমাকে বের করতে হবে। তো ভি সমান কি লিখতে পারি এখান থেকে, এম ইন্টু ইউ। তো দেখো এম এর মান 2 পেয়ে গেছি এবং বস্তু দূরত্ব 2, তাহলে কত হবে 2 2 4 সেন্টিমিটার। তাহলে ভি বা প্রতিবিম্বের দূরত্ব চেয়েছিল, তো অ্যান্সার হবে 4 সেন্টিমিটার। এরপরে আছে, তো এটা হয়ে গেল অ্যান্সার হবে 4 সেন্টিমিটার। রৈখিক বিবর্ধনের মানও পেয়ে গেছি, জুলের সূত্রগুলো লিখবে, রোধাঙ্কের একক লিখবে, ওহম, মিটার। দুটি রোধের শ্রেণী আর সমান্তরাল সমবায়ের তুল্য রোধ দেওয়া আছে, মানে শ্রেণী সমবায়ের তুল্য রোধ এটা, সমান্তরাল সমবায়ের তুল্য রোধ এটা। রোধ দুটির মান জিজ্ঞেস করেছে।
তাহলে 4.6। কিভাবে হবে দেখো, যদি বলি শ্রেণী সমবায় তাহলে আর সিরিজ সমান লিখতে পারি R1 প্লাস R2। এবার আর সিরিজে হলে দেওয়া আছে 12 হয় নাকি, তুল্য R1 প্লাস R। অতএব এখান থেকে আমি লিখতে পারি R2 সমান লেখা যেতে পারে কি 12 মাইনাস R1। এবার যদি আমি প্যারালালে কানেকশন করি তাহলে কি হয়, গুণফল বাই যোগফল। এবার আর প্যারালালের মান দেওয়া আছে, কত দেওয়া আছে 5/3, অথবা দিয়ে করো 5/3। এবার R1 ইন্টু R2-র মানটা বসিয়ে দাও, এখান থেকে R2-র মান যেটা পেয়েছি এখানে বসিয়ে দাও। কত পেয়েছি 12 মাইনাস R1 বাই R1 প্লাস R2-র ভ্যালু দেখো কত হয়, R1 প্লাস R2-র ভ্যালু কত হয় 12, এখানে বসিয়ে দাও। তাহলে দেখো 3 4 12 কেটে গেল, 4 5 20, কোনাকুনি গুণ করো, 4 5 20। তাহলে এখান থেকে পাচ্ছি 12R1 আর মাইনাস অফ R1 স্কোয়ার। এবার এটাকে একটু সাজিয়ে যদি লিখি তাহলে কি পাবো বলো তো, সাজিয়ে লিখলে পাবে R1 স্কোয়ার মাইনাস অফ 12R1 প্লাস অফ 20 সমান 0 পাবে। এবার ভাবো যেটাকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। কোন দুটো সংখ্যার গুণফল যোগ বা বিয়োগফল 12 হবে এবং গুণফল 20 হবে। তাহলে 10 দুগুণে 20 হয়, আবার 10 আর 2 যোগ করলে 12 হয়। তাহলে R1 স্কোয়ার মাইনাস অফ 10R1 মাইনাস অফ 2R1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হলে তো 12R1 হয়, প্লাস 20 সমান 0। और R1 কমন নিয়ে নাও, R1 মাইনাস 10, 2 কমন নিয়ে নাও, R1 মাইনাস 10 সমান কি হবে 0। और R1 মাইনাস 10 আর R1 মাইনাস 2 সমান হয়ে যাচ্ছে 0। তাহলে দেখো এখান থেকে আমরা এই সমীকরণ থেকে দুটো মান পেতে পারি R1 এর। তাহলে R1 সমান একটা পেতে পারি 10, আর একটা পেতে পারি R1 সমান 2। এবার দেখো দুটো মানই হতে পারে, তাহলে একবার যদি তুমি এই সমীকরণে R1 এর মান 10 বসাও, কি আসবে R2 কত আসবে, তাহলে R1 যদি 10 হয় R2 আসবে 12 মাইনাস 10 মানে 2 ওহম। আবার R1 এর মান যদি তুমি 2 বসাও তাহলে R2-র মান কত আসবে 12 মাইনাস 2 মানে 10 ওহম। তাহলে এই দুটোই হবে কিন্তু অ্যান্সার। এরপরে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম পড়ে নেবে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী লাইট তারের রং কি হয়, তেজস্ক্রিয়তা কাকে বলে, শিল্পক্ষেত্রে দুটো ব্যবহার। এক্স ওয়াই জেড তিনটি মৌলের দেখো পারমাণবিক ক্রমাঙ্ক দেওয়া আছে, একটা Z-2, Z+1, এদের মধ্যে ওয়াই হচ্ছে নিষ্ক্রিয়। তো কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক, কোন মৌলের আয়নায়ন শক্তি সর্বনিম্ন এবং এক্স ও জেড দ্বারা গঠিত যৌগের সংকেত কি হবে। দেখো এদের মধ্যে ওয়াই নিষ্ক্রিয় নিষ্ক্রিয় এবং এর তোমার পরমাণু ক্রমাঙ্ক বলে দেওয়া আছে জেড, এখানে লিখে দিচ্ছি পরমাণু ক্রমাঙ্ক জেড বলে দেওয়া আছে, জেড বলে দেওয়া আছে মানে, আর এই যদি নিষ্ক্রিয় মানে কত শ্রেণী বলতো, এটা 18 নম্বর শ্রেণী। তাহলে এক্স মৌলের পরমাণু ক্রমাঙ্ক কত হবে, এক্স মৌলের পরমাণু ক্রমাঙ্ক কত হবে, পরমাণু ক্রমাঙ্ক, তাহলে এর চেয়ে কি হবে 2 কম, Z-2 আছে, তাহলে Z-2 যদি হয় তাহলে আমি তো লিখতে পারি যে 18 মাইনাস 2 মানে কত হবে 16 নম্বর শ্রেণীতে অবস্থিত হবে। আবার দেখো এক্স ওয়াই এবং জেড মৌলের পরমাণু ক্রমাঙ্ক কি আছে, জেড মৌলের পরমাণু ক্রমাঙ্ক আবার দেওয়া আছে Z+1 মানে এক বেশি। এবার 19 নম্বর শ্রেণী তো সম্ভব নয়, তো 18 থেকে পরবর্তী পর্যায়ের 1 নম্বর শ্রেণী এটা বলতে পারো। তাহলে কি লিখবো, পরবর্তী পর্যায়ের 1 নম্বর শ্রেণীতে পড়বে, 1 নম্বর শ্রেণীতে চলে যাচ্ছে। তাহলে পরবর্তী পর্যায়ের 1 নম্বর শ্রেণী। এবার দেখো কার কার তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে, না অবশ্যই এক্স মৌলের তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। কেন,
না পর্যায় বরাবর যদি আমরা এই বরাবর বাম দিক থেকে ডান দিকে যাই, কি হবে? ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা ঋণাত্মকতা বাড়ে। তার ফলে 16 নম্বর শ্রেণী কি হবে, বা এক্স মৌলটি কি হবে, বেশি তড়িৎ ঋণাত্মকতা। নেক্সট হচ্ছে আয়নায়ন শক্তি কার বেশি হবে? না, ওয়াই যে মৌলটা আছে, ওয়াই মৌলটির আয়নায়ন শক্তি সর্বাধিক, আয়ন শক্তি সর্বাধিক হবে স্বভাবতই। কেননা এটি নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল হওয়ার মানে তার সুস্থিত আছে। মেন কথা কি, তার সর্ববহিস্থ কক্ষে অক্টেট পূর্ণ আছে বা অষ্টক পূর্ণ আছে, সুস্থিত। তাহলে এর সর্ববহিস্থ কক্ষ থেকে একটি ইলেকট্রন বের করতে প্রচুর শক্তি লাগবে। তাহলে একটা ইলেকট্রনকে ত্যাগ করতে সর্ববহিস্থ কক্ষতে যে শক্তিটার সর্বোচ্চ লাগে তাকেই বলা হয়তো আয়নায়ন শক্তি। তাহলে কার হবে সবচেয়ে বেশি আয়নায়ন শক্তি? না, এই নিষ্ক্রিয় মৌলটা বা ওয়াই মৌলটা। এবার বলেছে কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি হবে। দেখো পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয় বলতো, পরমাণুর যে ব্যাসার্ধ সেটা কি হতে থাকে, হ্রাস পায়। কিন্তু দেখবে ব্যতিক্রম কি হয় বলতো, ব্যতিক্রম হয় নিষ্ক্রিয় মৌল, তার ক্ষেত্রে কিন্তু হ্রাস পায় না নিষ্ক্রিয় মৌল। যেহেতু এখানে নিষ্ক্রিয় মৌল ওয়াই, তাহলে কি হবে, ওয়াই এর পারমাণবিক ব্যাসার্ধ আমাদের কি হবে, বেশি হবে, বেশি। নেক্সট আছে এবিসি তিনটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে 3, 11, 19। এদের মধ্যে কোনটি ধাতব গুণ সবচেয়ে বেশি? বি ক্লোরিনের সাথে বিক্রিয়ায় উৎপন্ন যৌগের সংকেত লিখতে বলেছে। এদের মধ্যে কি ধরনের বন্ধন সৃষ্টি হয়? তাহলে তিনটে মৌল আছে, এ বি সি, 3, 11 আর 19। তাহলে এ মৌল 3, বি মৌল 11, সি মৌল 19। তাহলে এর ইলেকট্রন বিন্যাস 2, 1, এর ইলেকট্রন বিন্যাস 2, 8, 1, এর ইলেকট্রন বিন্যাস 2, 8, 8, 1। তাহলে দেখো এরও 1 আছে, এরও 1 আছে, এটাও 1 আছে, তিনজনেই কি হবে, ধাতু 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 ধাতু। এবার বলেছে যে কার ধাতব ধর্ম এদের মধ্যে বেশি হবে। তাহলে দেখো শ্রেণী বরাবর কি লিখবো, শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে যত নামবো ধাতব ধর্ম বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। তাহলে দেখো উপর থেকে নিচে নামছি, পর্যায় সারণী দেখো, তাহলে কার ধাতব ধর্ম বেশি হবে, না এর ধাতব ধর্ম বেশি হবে। তাহলে ধাতব ধর্ম সর্বাধিক। বলেছে বি মৌলটা যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তাহলে কি হবে। তাহলে দেখো ক্লোরিনের ক্ষেত্রে কি হয়, 2, 8, 7। তাহলে এ কি অধাতু, মেন কথা 7 আছে মানে সে অধাতু। 2 নম্বর হচ্ছে 7 আছে মানে সে একটা নিতে চাইবে। আর এদিকে বি কি চাইছে, বি চাইছে সে এই একটাকে ছাড়বে। তাহলে সে ছেড়ে করে প্লাস হতে চাইছে, এ নিয়ে করে মাইনাস হতে চাইছে। তাহলে বি আর সিএল এর মধ্যে যেটা হবে কি, ধাতু আর অধাতুর মধ্যে কি হবে, বন্ধনটা তড়িৎযোজী হবে, তড়িৎযোজী তড়িৎযোজী। আর বি আর সিএল এর মধ্যে যে এটা হবে সংকেত কি হবে, বিসিএল বলতে পারি। আসলে তো বি মানে এখানে সোডিয়াম বুঝাই যাচ্ছে যে এটা 11 পারমাণু ক্রমাঙ্ক। তো এখানে বলেছে বি আর সিএল এর মধ্যে যদি সংকেত কি হবে, তাহলে বিসিএল হবে, এবং বন্ধনটা কি হবে, তড়িৎযোজী বন্ধন হবে। তাহলে এইটা ছিল আমাদের 4.9 এর অ্যান্সার। এরপর বলেছে তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া করে, অবশ্যই তড়িৎ শক্তি, ডিসি ভোল্টেজ তো দিতেই হবে। অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড অ্যানোডে কি কি বিক্রিয়া ঘটে দেখাবে। কোন শর্তে নাইট্রোজেন হাইড্রোজেনের বিক্রিয়া অ্যামোনিয়া হয়।
ওলিয়ামের সংকেত H2S2O7। এলপিজি সিএনজির মধ্যে কার তাপন মূল্য বেশি দেখবে? তরল বমিনে অতিরিক্ত পরিমাণ অ্যাসিটিলিক গ্যাস চালনা করলে কি হবে? আইউপ্যাক নাম দেখো, মিথ, ইথ, প্রোপ। প্রোপ হলো সিএইচও মানে অ্যালডিহাইড গ্রুপ, তাহলে কি হবে? প্রোপানেল। অ্যালডিহাইড গ্রুপের অ্যালটা নেওয়া হয়, তাহলে কি বলবো? প্রোপানেল। 4 কার্বনযুক্ত অ্যালকাইনের হাইড্রোজেন পরমাণু সংখ্যা। প্রথম কথা, অ্যালকাইন মানে CnH2n-2। ব্যাস, এখানে এবার n এর জায়গায় 4 বসাবে, n সমান 4 বসিয়ে হাইড্রোজেন পরমাণু ক্যালকুলেট করে নেবে। সরলতম হাইড্রোকার্বন সবাই জানো। ব্যাস, এই ছিল হচ্ছে আমাদের 6 নম্বর সেটের সলিউশন। সবাই ভালো করে দেখে নেবে। দেখা হবে নেক্সট স্কুল।